আজকে শুরুটা একটা কবিতা দিয়ে করি। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। এবার আপনাদের জানিয়ে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন যে এটি কাজী নজরুল ইসলামের একটি কবিতা, এবং এই কবিতার লাইনের সারমর্ম নিশ্চয়ই আপনাদের কাছে খুব পরিষ্কার, যে আপনি যদি কোনো কারণ ছাড়া কারুকে পীড়ন করেন, কারোর উপর অত্যাচার করেন, তাহলে সেটা আপনার কাছে ফেরত আসবে বুমেরাং হয়েই। খুব সহজ ভাষায় বলতে গেলে সেটাকে বলা হয় কর্মফল। আপনি যা করবেন তা আপনার কাছে ফেরত আসবে, এবং যখন ফেরত আসবে তখন আপনার কাছে অভিযোগ করার মতো বিশেষ কোনো জায়গা থাকবে না, কারণ আপনারই কর্মফলের জন্য সেটা বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসছে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে হঠাৎ এই ধরনের কথাবার্তা কেন বলছি, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আপাতত এরকমই একটি হাল হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই গোটা বিষয়টি আজকে বাংলার প্রাইম টাইমে আমরা আপনাদেরকে জানাবো। আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর সৃজিতার সঙ্গে রয়েছি আমি ঈশান। যে কথা সৃজিতা এতক্ষণ বলছিল, যে যুগের ধর্ম এই, পীড়ন করলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুদিন আগে পর্যন্ত বলছিলেন যে কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হচ্ছে, তার কারণ কেন্দ্রীয় এজেন্সি হামলা চালাচ্ছে। যখন বনগাঁতে বা সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা বিপুল দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি আক্রান্ত হচ্ছিল বারবার, তখন ইডির ঘাড়েই ওই হিংসাত্মক ঘটনার দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল। সন্দেশখালির ক্ষেত্রে যখন শাহজাহান শেখের দলবল আক্রমণ করলো ইডিকে, রক্তাক্ত হয়ে ফিরতে হলো ইডির তরফ থেকে যাওয়া তদন্তকারীদের, আক্রান্ত হতে হলো কেন্দ্রীয় বাহিনীকে, তখন কি বলা হলো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন শাহজাহানকে টার্গেট করে ফাঁসানো হচ্ছে। একেবারে সাম্প্রতিক ঘটনা ভূপতিনগর, সেখানে 2022 সালে সেই বিস্ফোরণ, তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সেই বিস্ফোরণ, যাতে বাড়িটা তো ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলই, 3 জনের প্রাণও গিয়েছিল, তার তদন্তে ইডি সেখানে গেল, তার তদন্তে এনআইএ সেখানে গেল, এবং এনআইএ সেখানে যাওয়ার পর যেই জানা গেল মনোব্রত জানা নামে একজন তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছেন, সঙ্গে সঙ্গে আক্রমণ হয়ে গেল ইডির এনআইএর গাড়ির উপরে। এনআইএর গাড়ির উপরে যে আক্রমণ হলো, তার সামনে আবার মহিলাদেরকে হাজির করা হলো, মহিলাদের নেতৃত্বে তাদেরকে সামনে রেখে আক্রমণ। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? রাজ্যের মুখ্যমন্ত্রী আবার একই তত্ত্ব আনলেন, বললেন মহিলারা বা মেয়েরা হামলা করেনি, হামলাটা করেছে এনআইএ, হামলাটা নাকি এনআইএই করেছে। কিন্তু ঠিক তার 24 ঘন্টা পর পুরুলিয়ায় অন্যরকম ঘটনা ঘটে গেল। সেখানে রাজ্যের পুলিশই গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলো, এবং এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী আর কিছু বলছেন না। যেখানে পুলিশ এবার আক্রান্ত হলো, রাজ্যের বাহিনী আক্রান্ত হলো, সেখানে পুলিশ কি কোনোভাবে গ্রামবাসীদের উপর হামলা করতে গিয়েছিল? সেই জন্য কি গ্রামবাসীরা রুখে দাঁড়ালেন? মুখ্যমন্ত্রী আগের ঘটনাগুলোই যেমন বলছিলেন, এক্ষেত্রেও কি সেরকম কোনো জবাব রয়েছে? এমন কোনো জবাব রয়েছে বা এরকম কোনো ঘটনা রয়েছে কিনা আমরা জানি না, কিন্তু এ পর্যন্ত আমরা শুধু এইটুকু জানি যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুলিশের এই আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে কোনো জুৎসই জবাব এলো না। ঈশানদেব যে কথাগুলো বলছিল তাতে অন্তত এখন দাঁড়িয়ে এরকমটাই মনে হচ্ছে যে কত রঙ্গ দেখবে বঙ্গ। কেন এটা মনে হচ্ছে? এই যে ঈশানদেব যেমন বলছিল, পরপর যদি আমরা ক্রোনোলজিক্যালি দেখি তাহলে কি হলো। এই 5ই জানুয়ারি আপনারা মনে করুন সরবেরিয়াতে গেলেন ইডির আধিকারিকরা, এবং সেখানে যাওয়ার পর কি হলো, সুবিশাল একটা দল, মানে প্রায় 1000 জনের মতো লোক সেখানে ছিল, তারা এসে আক্রমণ করলো ইডির উপর। সেখানে পুলিশকে তো কোথাও দেখতেই পাওয়া যায়নি, মানে পুলিশকে ফোন করলেও তাদের কাছে সাহায্য চাইলেও তারা সেখানে অন্তত আধ ঘন্টার মধ্যে তাদের দেখতে পাওয়া যায়নি। গাড়ি ভাঙচুর, ইডি আধিকারিকের মাথা ফেটে যায়, কি না হয় হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? কেন পুলিশকে জানিয়ে ইডি ঢোকেনি? অথবা তিনি এটাও বলেছেন যে শাহজাহানকে ফাঁসানোর প্ল্যান করা হচ্ছে, এই কথা তিনি বিধানসভাতে দাঁড়িয়েও বলেছিলেন। আচ্ছা, হলো একটা ঘটনা। তারপরে ঘটনায় আসি, মূলত 2022 সালের ঘটনা, যে ভূপতিনগরে বোম ব্লাস্ট হয়েছিল, সেখানে মৃত্যুর ঘটনাও ঘটে। আর তারপর যখন এনআইএ সেখানে তদন্ত করতে যায়, হাইকোর্টের নির্দেশে প্রসঙ্গত যখন তদন্ত করতে যায়, তখন ফের একবার এনআইএর উপর হামলা চালানো হলো, গাড়ি ভাঙচুর করা হয়। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। তখনও মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী বললেন যে না,
উল্টে এনআইএই হামলা চালিয়েছে। মহিলারা তো তাদের সম্মান রক্ষাতে তারা এগিয়ে এসেছে, না জানি কি কি বলেছেন, তার বক্তব্যে সেটা আরও বেশি করে স্পষ্ট হবে, সেটা আমরা আপনাদেরকে শোনাবো। কিন্তু এই ঘটনার, এই এনআইএর উপর হামলার ঘটনার 24 ঘন্টাও কাটেনি, হঠাৎ একটা ছবি হাতে এলো আমাদের। একটা ঘটনা ঘটলো যেখানে দেখা গেল পুরুলিয়াতে পুলিশকে রীতিমতো ঘিরে ধরেছেন কিছু মানুষ এবং টানা হেঁচড়া করছেন, কার্যত হামলা করা হচ্ছে। এইবার মুখ্যমন্ত্রী কি বলবেন? এইবার মুখ্যমন্ত্রী হঠাৎ করে একদম চুপ কেন? এই দপ্তরটা তো তার নিজের, তাই না? তিনি তো পুলিশ মন্ত্রী, তাই তো? এই দপ্তরটা তার নিজের। তাহলে আজকে যখন একজন পুলিশের উপর আক্রমণ হচ্ছে তখন তিনি একেবারে চুপ কেন, নিশ্চুপ কেন? এবার কি তিনি জোর দিয়ে বলবেন যে না না, পুলিশরাই কিছু একটা করেছে, গ্রামবাসীরা তাই জন্য এগিয়ে এসেছে? এখন কি বলবেন কেউ জনবিস্ফোরণ ঘটেছে, এখন বলবেন? নাকি নিজের দপ্তরকে বাঁচানোর চেষ্টা করবেন বা নিজের দপ্তরের হয়ে কথা বলবেন, সঠিক পদক্ষেপের কথা বলবেন? কে বলবেন? নাকি কিছুই বলার নেই? আমরা এটা নিয়ে আলোচনা করবো, তবে তার আগে ঈশানের সঙ্গে বেশ কয়েকটা ছবি দেখুন। যে ঘটনার কারণে এতগুলো কথার অবতারণা করতে হচ্ছে সেটা পুরুলিয়ার ঘটনা। প্রথমে পুরুলিয়ার ঘটনার ছবিটা দেখে নেব। যেদিন মুখ্যমন্ত্রী বলছেন যে এনআইএ আক্রমণ করেছিল, গ্রামের মহিলারা আক্রমণ করেনি, এনআইএই হামলাটা করেছিল, সেই জন্য মহিলারা রুখে দাঁড়িয়েছেন। মহিলারা কি শাখাপলা পরে বা মাথায় ওড়না দিয়ে বসে থাকবেন? তারা কি নিজেদের ইজ্জত রক্ষা করবেন না? এই ধরনের মন্তব্য, অদ্ভুত, আশ্চর্যজনক, বিস্ময়কর মন্তব্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসছিল। তার 24 ঘন্টা পরে পুরুলিয়ায় তার নিয়ন্ত্রণে থাকা বাহিনী বা তার সরকারের অধীনে থাকা বাহিনী যে আক্রান্ত হয়ে যাবে জনতার হাতে, বোধহয় মুখ্যমন্ত্রী কল্পনা করেননি। একবার সেই ছবি দেখুন, সেই ছবিটা দেখুন। পুরুলিয়ায় কিভাবে জনতার হাতে পুলিশ আক্রান্ত, পুলিশ যে আক্রান্ত হয়েছে, পুলিশকে যারা আক্রমণ করছেন তাদেরকে বিন্দুমাত্র সহানুভূতি দেখানোর বা তাদের পক্ষে দাঁড়ানোর বা তাদের সমর্থন করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই। কারণ আইন হাতে তুলে নেওয়াকে কোনোভাবেই সমর্থন করা যায় না, আমরা করিও না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগ সুনির্দিষ্ট জায়গায় জানানোর ব্যবস্থা ভারতীয় সংবিধানে রয়েছে। কিন্তু এই রাজ্যে এনআইএ, ইডি বা সিবিআই বা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে তাদের ক্ষেত্রেও সেই একই বিষয় তো প্রযোজ্য, যে তারাও তো কেন্দ্রীয় এজেন্সি, তারাও তো সরকারি বাহিনী, তারাও তো তদন্তকারী সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটাও তো সুনির্দিষ্ট জায়গায় জানাতে হবে। আইন হাতে তুলে নিয়ে কেউ তাদেরকে আক্রমণ করবেন কি করে? শাহজাহান শেখ এখন বলছেন আমি আশঙ্কা করেছিলাম অ্যারেস্ট হয়ে যেতে পারি, সেই জন্য হামলা করিয়েছিলাম, ক্ষমা চাইছি। তার মানে কেউ গ্রেফতার হওয়ার আশঙ্কা যদি করেন তিনি পাল্টা হামলা করাতে পারেন। রাজ্যে বোধহয় এইরকম কোনো মূল্যবোধ এই মুহূর্তে চালিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত চলছে। ভূপতিনগরের ছবিটাও এবার দেখুন। একটু আগে দেখাচ্ছিলাম পুরুলিয়ায় কিভাবে পুলিশ আক্রান্ত হয়েছে এই রাজ্যের সরকারের নিয়ন্ত্রণে থাকা বা অধীনে থাকা বাহিনী। এবার ভূপতিনগরে যে ঘটনার কথা বলছিলাম, যে 2022 সালের সেই বিস্ফোরণের তদন্তে সেখানে এনআইএ এর প্রতিনিধি দল গিয়েছিল এবং সেখানে মনোব্রত জানা তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছে। জানা মাত্র গাড়ির উপর হামলা, সামনে মহিলাদেরকে রেখে হামলা, যাতে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীর বেশ কিছুটা সমস্যা হয়। এবং মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যে তৃণমূলের যারা বুথ স্তরের কর্মী, যারা বুথে বসবেন এজেন্ট, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। এইভাবে বুথ খালি করে দিয়ে নির্বাচন জেতার চক্রান্ত চলছে। 2022 সালে বিস্ফোরণের ঘটনা, তিনজনের প্রাণ চলে গেল, তার তদন্তে এনআইএ এসেছে, বলছে নাকি তৃণমূলের বুথ এজেন্টদের তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত। তাহলে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে ভূপতিনগরে বিস্ফোরণটাও কি কেউ চক্রান্ত করেই ঘটিয়ে দিয়েছিলেন? জানি না, মুখ্যমন্ত্রী বলতে পারবেন। আরও একটা ছবি দেখাবো, সন্দেশখালীতে 5ই জানুয়ারি যখন ইডির তরফ থেকে প্রতিনিধি দল এবং তদন্তকারী দল এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে, পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালীতে যাওয়া হয়েছিল শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালানোর জন্য। সেই দিন কি ঘটনা ঘটেছিল, কিভাবে আক্রান্ত হয়েছিল ইডির গাড়ি, সেই ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি আক্রান্ত হয়েছিল, ইডির গাড়ি ভাঙচুর হয়েছিল, কিভাবে ইডির কর্মীরা সেদিন, আধিকারিকরা সেদিন রক্তাক্ত হয়েছিলেন এবং কিভাবে ওখানে নিজেদের গাড়ি ঘোড়া ফেলে রেখে অটো ভাড়া করে এলাকা ছাড়তে হয়েছিল তদন্তকারীদের, তদন্তে যাওয়া প্রতিনিধি দলকে। এই যে ঘটনাগুলো ঘটছিল সন্দেশখালীতে অথবা বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়িতে
তদন্ত চালিয়ে বেরোনোর সময়, অথবা ভূপতিনগরে এনআইএর উপর হামলা। মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় এজেন্সির উপর দায় চাপাচ্ছিলেন। আর আজকে প্রথমেই যে ছবি দেখালাম যে পুরুলিয়ায় পুলিশের উপরেই জনতা হামলা করছে, আক্রমণ করছে, সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী এখন কি যুক্তি দেবেন, কোন সাফাই দেবেন, সেটা মুখ্যমন্ত্রী একটু ভেবে দেখুন। আর ঘটনার পর, অর্থাৎ পুরুলিয়ায় জনতার হাতে পুলিশ আক্রান্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো যুৎসই ব্যাখ্যা পাচ্ছি না। যে ব্যাখ্যাগুলো এনআইএর উপর হামলা হওয়ার পর পাচ্ছিলাম, ইডির উপর হামলা হওয়ার পর পাচ্ছিলাম, একবার সেই যে ব্যাখ্যাগুলো পাচ্ছিলাম সেগুলোও শুনে নেব। তবে তার আগে সেই ছবিগুলোও একটু মনে করে নেব। একবার সন্দেশখালির ছবিটা অল্প সময়ের জন্য একটু দেখাই। সন্দেশখালিতে 5ই জানুয়ারি শাহজাহান শেখের বাড়িতে যখন তল্লাশি চালাতে গিয়েছিল ইডির প্রতিনিধি দল, সঙ্গে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে, তখন কিভাবে বিশাল সংখ্যক দুষ্কৃতী হামলা করে, কিভাবে ভাঙচুর করে দেয়, রক্তাক্ত অবস্থায় এলাকা ছাড়তে হয় ইডির প্রতিনিধি দলকে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এই ছবি আপনারা বারবার দেখেছেন। কিন্তু এই ছবি তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আরো একবার শুনে নিন। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। এ তো গেল সন্দেশখালি। এরপর চলুন আপনাদেরকে ভূপতিনগরের ঘটনাটা একটু ছোট্ট করে আগে মনে করিয়ে দিই। কি হয়েছিল ভূপতিনগরে? মূলত 2022 সালে তৃণমূলের বুথ সভাপতি, সেই বুথ সভাপতির বাড়িতে বোম ব্লাস্ট হয় এবং শুধুমাত্র যে বোম ব্লাস্ট হয়েছে তাই নয়, বোম ব্লাস্টের জেরে 3 জনের মৃত্যু পর্যন্ত হয়। তো যাই হোক, তারপরে তদন্তের গতি বিভিন্ন দিকে মোড় নিয়েছে। তারপর এনআইএ তদন্তের জন্য এনআইএ আধিকারিকরা সরাসরি সেখানে পৌঁছে যান এবং যখন এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়, ব্যাস তখনই কি দেখা গেল, মূলত সামনে এগিয়ে দেওয়া হলো মহিলাদের এবং তারা কার্যত গাড়ি ভাঙচুর করলেন। এক হুলস্থুল পরিস্থিতি। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাপোর্ট করলেন? সেই সমস্ত মানুষদের যারা কেন্দ্রীয় এজেন্সি এবং এনআইএর মতো এজেন্সি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মতো একটি এজেন্সি, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এজেন্সি, সেই এজেন্সির ওপরেই তোপ দেখে বসলেন এবং যারা আক্রমণ করলো তাদের হয়ে তিনি কথা বললেন। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনে নিন। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর মন্তব্য শুনছিলেন। একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের সর্বোচ্চ প্রশাসক, অত্যন্ত এমন একটা পদ যেখানে অত্যন্ত দায়িত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গের বসার কথা। সেই মুখ্যমন্ত্রী কি মন্তব্য করছেন শুনলেন। এবং কি বিষয়ে না, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে আসছে, ইডি হোক, সিবিআই হোক বা এনআইএ হোক, একেবারে সর্বোচ্চ স্তরের তদন্তকারী সংস্থা এবং অত্যন্ত এফিশিয়েন্ট দক্ষ অফিসারদের নিয়ে এই সব সংস্থা তৈরি। তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যগুলো শুনলেন, তাদের উপর এই দায়টা চাপানো হচ্ছে। এই যে আইন হাতে তুলে নেওয়ার দায়, রাজ্যে নৈরাজ্য বা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল তৈরি করে দেওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দায় নিজের হাতে না নিয়ে যারা আক্রান্ত হচ্ছেন তাদের উপর চাপালে কি হয়, সেইটা বোধহয় এখন ছবিটা দেখতে পাচ্ছেন পুরুলিয়ায়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবেছিলেন আমি জানি না, হয়তো ভেবেছিলেন এইভাবে দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়ে কেন্দ্রীয় এজেন্সির বা ভারত সরকারের যাবতীয় গতিবিধি পশ্চিমবঙ্গে তিনি আটকে দেবেন। কিন্তু সেটা যে বুমেরাং হয়ে ফিরবে, দুষ্কৃতী রাজকে এইভাবে প্রশ্রয় দিতে থাকলে সে যে একদিন দৈত্যের রূপ নিয়ে এই রাজ্যের বাহিনীকেও উদরস্থ করার চেষ্টা শুরু করবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসেছিল কিনা আমার জানা নেই। কিন্তু
এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু বলতে পারছেন না। 24 ঘন্টা আগেই তো বাহিনীর উপর হামলা হওয়া বা কেন্দ্রীয় সংস্থার উপর হামলা হওয়া নিয়ে অন্য ধরনের তত্ত্ব খাড়া করেছেন। এখন পুলিশের উপর হামলা হওয়া নিয়ে কি বলবেন ভেবে পাচ্ছেন কিনা আমার জানা নেই। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গ সফরে ছিলেন। তিনি জলপাইগুড়িতে জনসভা করেছেন এবং যথারীতি প্রত্যাশিতভাবেই কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করেছেন, সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন কেন্দ্রীয় এজেন্সির উপর এই হামলা হওয়া নিয়ে? পশ্চিমবঙ্গকে তোলাবাজদের মুক্তাঞ্চলে পরিণত করার যে প্রচেষ্টা চলছে তা নিয়ে প্রধানমন্ত্রী, খোদ দেশের প্রধানমন্ত্রী কি বলে গেলেন একবার শুনুন। टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है, औरों से करवाती है। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। আমরা প্রধানমন্ত্রীকে কি বলতে শুনলাম, যারা তোলাবাজ তাদেরকেই কোথাও না কোথাও গিয়ে একটু সেফগার্ড করতে চাইছে কি এই রাজ্যের শাসক দল। কারণ এনআইএ বা অন্য যে কোনো কেন্দ্রীয় এজেন্সির কোনো শখ হয়নি এমনি এমনি চলে আসার, তাই না? কারণবশতই আসেন, কখনো কখনো কোর্টের নির্দেশে আসেন। তারপর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভূমিকা দেখতে পাওয়া যায়। এবং এনআইএর ওপর হামলা নিয়ে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও মুখ খুলেছেন। তিনি কি বলেছেন একবার শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন, শাহজাহানদের সমর্থন করছেন, আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন। গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শবদেহ যাতে পাওয়া যায়, এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন, তিনি শীতলকুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন। শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তিনি বলছেন যে গত পঞ্চায়েত নির্বাচনের মতো বা গত বিধানসভা নির্বাচনের মতো বেশ কিছু শবদেহ খোঁজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি মেরুকরণের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছেন রাজ্যে। সম্ভবত শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিতে চাইলেন যে মেরুকরণ ছাড়া এবারের ভোটে ভালো ফল করার কোনো সম্ভাবনা তৃণমূলের যে নেই সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো বুঝেছেন, এমন ইঙ্গিত শুভেন্দু অধিকারী অন্তত দিতে চাইলেন। এতক্ষণ রাজনীতিকদের মন্তব্য শুনছিলাম, কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞ যারা, তারা কি বলছেন? যারা দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের বা এই দেশের সবচেয়ে এলিট এজেন্সিগুলোতে কাজ করে এসেছেন সবচেয়ে দক্ষ অফিসার হিসেবে, তারা কি বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই দোরখা আচরণ নিয়ে? এনআইএ বা ইডি আক্রান্ত হলে একরকম বলেন, পুলিশ আক্রান্ত হলে আর ভাষা হারিয়ে ফেলেন। কি বলছেন দীপাঞ্জন চক্রবর্তী, আমরা শুনব। দেখুন, মমতা ব্যানার্জির রাজত্বে সব কিছু সম্ভব। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ন্যাশনাল সিকিউরিটির ওয়ান অফ দ্য মেজর কাস্টেডিয়ান এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, এবং তার বিরুদ্ধে যেরকমভাবে ষড়যন্ত্র করছে তো বোঝাই যাচ্ছে যে এই প্রশাসন, এই সরকার, এই রাজনৈতিক দলটি সরাসরিভাবে রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে মদত দিচ্ছে, তাদের প্রোটেক্ট করছে। এবং তারা যেরকমভাবে এই নক্কারজনক হামলা করেছে ভারতবর্ষের শ্রেষ্ঠতম ন্যাশনাল এজেন্সিকে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই সমস্ত ষড়যন্ত্র চলছে। লাভ হবে না। কোর্টের খুব তাড়াতাড়ি আদালত থেকে থাপ্পড় খান, বহু থাপ্পড় খেয়েছেন, অভ্যাস করে ফেলেছেন এবং তাড়াতাড়ি আদালত থেকে থাপ্পড় খান।
দেখো ঈশান দেব, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তার বক্তব্য অনুযায়ী যে সরাসরি রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে মদত দেওয়া হচ্ছে, আমরা যদি তার কথাটাকেই ধরি, সত্যি তো যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যার বিরুদ্ধে মানুষের ক্ষতি করার অভিযোগ, ঠিক সেই মানুষগুলোকেই অদ্ভুতভাবে একেবারে সকলের সামনে সমর্থন করে গেছে এই রাজ্যের শাসক দল, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর রাজ্যের মানুষ ভরসা করে, বারবার নাকি ভোট দিয়ে আনে। এবং শুধু সেখানেই শেষ নয়, এই শাহজাহান শেখ যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, তার পাশে উনি দাঁড়াচ্ছেন মহিলাদের উপর জঘন্য অত্যাচার বছরের পর বছর লাগাতার চালিয়ে যাওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, তার পাশে উনি দাঁড়াচ্ছেন। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে এসে যখন আক্রান্ত হচ্ছে, তখন উনি বলছেন যে মহিলারা নিজেদের ইজ্জত বাঁচাতে নাকি রুখে দাঁড়িয়েছেন। অদ্ভুত আশ্চর্য মন্তব্য। এই আশ্চর্য এবং বিস্ময়কর অবস্থান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতদিন নিতে থাকবেন, ততদিন তা নিয়ে এই বিস্ময় প্রকাশ করার ভূমিকাও আমরা নিতে থাকব। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।